যখন এই সিজ ফায়ারের পুরো খেলা চলছিল তখন আমেরিকায় ডিনার করছিলেন সার্জিও গোর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। সার্জিও গোর একটা পোস্ট করে, আর এই পোস্ট করার পর বলা হচ্ছে এখানে মিটিং চলছিল আর ওদিকে ভারতকে নিয়ে কথা চলছিল। ভারতের অনেক কর্মকর্তাও এখন আমেরিকায় আছেন। আর এর মধ্যে পাকিস্তানের ওপর ইউএইর এক্সপার্টরা কেন ক্ষেপে উঠেছে যে পাকিস্তান আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। জিওপলিটিক্সে অনেক কিছু চলছে। ভারতের সতর্কবার্তা দিয়েছে নিজের লোকদের জন্য যে ইরান থেকে বেরিয়ে যাও, তাই অনেক কিছু ইঙ্গিত দিচ্ছে। এখনও কি শান্তি আসেনি? সব সময়ের মতো ওয়ার্ল্ড পলিটিক্সের এই এপিসোডে জানতে পারবেন অনেক কিছু, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। স্ক্রিনে আপনি একটি আর্টিকেল দেখছেন। ভারতের পক্ষ থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে এবং এই নোটিফিকেশনে বলা হয়েছে যত দ্রুত সম্ভব ইরান থেকে আপনারা বেরিয়ে যান। এটা দেখে একেবারে মনে হয় এখন কি হবে? এখন তো সিজ ফায়ার হয়ে গেছে, তাহলে এইসব পরিস্থিতি কেন তৈরি হচ্ছে? ভারতের পক্ষ থেকে এই অ্যাডভাইজারিতে এমার্জেন্সি হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে, ইমেল দেওয়া হয়েছে এবং বলা হয়েছে এখান থেকে বেরিয়ে যান। একটা অনিশ্চয়তা যেন রয়ে গেছে। এখন ভারত কি এই সিজ ফায়ারকে মানছে না, নাকি বড় কিছু হতে চলেছে? প্রথম কথা আপনাকে বলে দিই, এই যে সিজ ফায়ার, এটা কতটা সিরিয়াস সেটা বুঝতে একটু সময় লাগবে। কারণ এখন যদি দেখা যায় তাহলে উপসাগরীয় দেশগুলো পাকিস্তানের উপরও ক্ষুব্ধ। অনেক মানুষ এই ধরনের কথা বলছেন, যেখানে বলছেন ভারতকে সামনে আসা উচিত ছিল, ভারতকে এই সুযোগ মিস করা উচিত ছিল না, না হলে আজ পাকিস্তানের জায়গায় ভারতের নাম হতো যে ভারত সিজ ফায়ার করিয়েছে। প্রথম কথা হলো, এই সিজ ফায়ার কতদিন থাকবে তার কোনো গ্যারান্টি নেই। দ্বিতীয় কথা, ইসরায়েলের পর যদি কোনো দেশ সবচেয়ে বেশি ইরানের মিসাইল আর ড্রোন হামলা সহ্য করে থাকে তাহলে সেটা ছিল ইউএই। আর ইউএইর মনে হচ্ছে যে আমেরিকা ইরানের মধ্যে সিজ ফায়ার ডিল তো হয়ে গেছে, কিন্তু আমাদের তো কথাই হয়নি। আমেরিকা আর ইরানের মধ্যে সিজ ফায়ার হয়ে গেছে, কিন্তু স্ট্রেট অফ হরমুজ এখনও পুরোপুরি খোলা হয়নি। শুধু তাই নয়, ইরান এখন ওমানের সঙ্গে মিলে হরমুজ প্রণালী দিয়ে যাওয়া জাহাজগুলোর ওপর বড় অঙ্কের টোল নিতে চলেছে। ইরানের হামলায় ইউএই বড় ক্ষতির মুখে পড়েছে এবং এই ডিলে ইউএইর ক্ষতিপূরণ নিয়ে কোনো কথা হয়নি। এই বিষয় নিয়ে ইউএইর এক্সপার্টরা ক্ষুব্ধ। স্ক্রিনে আপনি টুইট দেখছেন আমজাদ তাহা। তিনি বলেছেন যে পাকিস্তান আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তিনি বলেছেন পাকিস্তান ইরানের সন্ত্রাসী শাসনকে বাঁচিয়ে রেখেছে। তার এই বক্তব্য তখন এসেছে যখন ইউএই পাকিস্তান থেকে তার $3.5 বিলিয়ন ঋণ ফেরত নিয়েছে। এর ফলে পাকিস্তানিরাও অস্থির হয়ে গেছে। তিনি লিখেছেন যে পাকিস্তান ইরানের ইসলামিক সন্ত্রাসী শাসনকে বাঁচিয়ে রেখেছে। এই 2 সপ্তাহের সংঘর্ষ বিরতি পাকিস্তানের পক্ষ থেকে আনা হয়েছে, তেহরানের পক্ষ থেকে নয়। পাকিস্তান ইরানের শাসনের কাছে এটাও দাবি করেনি যে ইউএই, জর্ডান এবং অন্য উপসাগরীয় দেশের বিরুদ্ধে চলা হামলা বন্ধ করো। আমরা এই পিছিয়ে থাকা চিন্তা আর বিশ্বাসঘাতকতাকে ভুলব না। নোংরা সন্ত্রাসীদের ওপর ভরসা করা এটা পৃথিবীর সবচেয়ে বড় ভুল। ট্রাম্প এর জন্য পরে আফসোস করবে। সন্ত্রাসীদের ওপর ভরসা করো না এবং তাদের সাথে কথা বলো না। এই কথাগুলো আমজাদ তাহা লিখেছেন। যদিও যেভাবে ইউএই এখানে রাগ দেখাচ্ছে, প্রথম কথা হলো এই সিজ ফায়ার যদি দীর্ঘদিন টিকে যায় তাহলে খুব ভালো কথা, সবার জন্যই ভালো। কিন্তু যদি এটা না টেকে তাহলে সমস্যা এখনও শেষ হয়নি। আর যেসব দেশ এতে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কথা হচ্ছে না। এখন আপনি একটু ভাবুন, যদি ভারত এখানে বসে এই সিজ ফায়ার করাতো তাহলে ভারতের বড় বদনাম হতো যে ভারত আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, ভারত আমাদের জন্য কিছুই আদায় করতে পারেনি। এই কারণেই ভারত এই সব বিষয়ে বেশি এগোচ্ছে না এবং এই সব বিষয় থেকে নিজেকে একটু দূরে রাখছে। এখন এর মধ্যে ভারতের গুরুত্ব কিভাবে বেড়েছে সেটা দেখুন। সার্জিও গোর এই টুইটটি লিখেছে, আর সার্জিও গোর বলেছেন যে আমি এখানে এসেছি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডিনার করছি। এটা একটা ঐতিহাসিক মুহূর্ত, যেই ঐতিহাসিক মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প সিদ্ধান্ত নিচ্ছেন এবং এখন সিজ ফায়ার হয়ে গেছে। আমি কথাও বলেছি যে ভারত আর আমেরিকার সম্পর্ক কিভাবে আরও শক্তিশালী করা যায়। যদিও সার্জিও গোর এখান থেকে গিয়েছেন, তিনি জেডি ভ্যান্সের সঙ্গে কথা বলেছেন, কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লুটনিকের সঙ্গে কথা বলেছেন, কাশ পাটেলের সঙ্গে কথা বলেছেন। মোট কথা, সার্জিও গোর দেখানোর চেষ্টা করছেন যে আমরা 2 দেশের মধ্যে সম্পর্ক ঠিক করছি। এখন আপনার মনে প্রশ্ন আসবে, এই সব কিছু হচ্ছে কেন? সেটা হচ্ছে কারণ এই ইরান যুদ্ধের মধ্যে প্রথম কথা হলো আমেরিকা শুধু নিজে তার দুর্বলতা দেখেনি, বরং পুরো বিশ্ব দেখতে পেয়েছে, আর চীনও দেখতে পেয়েছে আমেরিকার দুর্বলতা। দ্বিতীয় বিষয়, এই পুরো খেলায় আমেরিকা একটা বড় চ্যালেঞ্জ দেখেছে এবং এটা এমন একটা চ্যালেঞ্জ যা আমেরিকার ভিত কাঁপিয়ে দিতে যথেষ্ট। স্ট্রেট অফ হরমুজে যেসব জাহাজকে ছাড়া হচ্ছিল এবং যার বদলে টাকা নেওয়া হচ্ছিল, ইরান শর্ত দিয়েছিল যে তার পেমেন্ট ইউয়ানে দিতে হবে
এবং এই শর্তটা ইরানের কম আর চীনের বেশি মনে হচ্ছে, অনেক মিডিয়াও এই কথাটাই বলছে। এখন এতে আমেরিকার চিন্তা বেড়ে গেছে যে তার পায়ার নিচের মাটি সরে যাচ্ছে। কিভাবে? প্রথম কথা, এই ইরান যুদ্ধে আমেরিকার সামরিক ক্ষতির একটা ধারণা পাওয়া গেছে, কতটা দূর আর কতটা পর্যন্ত। আর অর্থনীতির কথা বললে ব্রিক্স নিজেদের কারেন্সি আনতে চায় এবং চীন মন থেকে চাইছে যে ব্রিক্সের নিজস্ব কারেন্সি আসুক, যেখানে রাশিয়ার 200% সমর্থন রয়েছে। একমাত্র দেশ আছে ভারত, যে এখনও বলেছে ব্রিক্সের কমন কারেন্সিকে আমরা এখনই সমর্থন করছি না। সামনে যদি চীন চায় এবং ব্রিক্স চায়, যেখানে সব সদস্যের সম্মতি দরকার, তাহলে ডলার কোথায় হারিয়ে যাবে বোঝাও যাবে না। আর এই জিনিসের একটা ঝলক আমেরিকা ইতিমধ্যে দেখেছে। দ্বিতীয় বড় বিষয়, ইউরোপের দেশগুলো হাত তুলে দিয়েছে এবং ফ্রান্স তো পরিষ্কার বলে দিয়েছে যে আমরা না চীনের দিকে যাব, না আমেরিকার চাপ সহ্য করব। তাহলে আমরা কোথায় যাব? ইন্ডো প্যাসিফিকে আমরা ভারতের দিকে যাব, মানে একটা তৃতীয় শক্তি তৈরি হয়ে গেছে। এখন এই শক্তির সঙ্গে সবাই বন্ধুত্ব রাখতে চাইবে। এখানে গৌর যেভাবে হঠাৎ টুইট করছেন বারবার, এর একটাই উদ্দেশ্য, এবং সেটা হলো আগে যেটা গণ্ডগোল হয়েছে সেটা ঠিক করার চেষ্টা করছে, এবং সেই সঙ্গে চেষ্টা করছে যে প্রধানমন্ত্রী মোদি আর ডোনাল্ড ট্রাম্পের একটা মিটিং হয়ে যাক এবং সেই মিটিংয়ের পর ভারত আর আমেরিকার সম্পর্ক ভালো দেখাক। তারপর ট্রাম্প চীনে যাবে এবং কথা বলবে। তখন ট্রাম্পের অবস্থান শক্ত হবে, কারণ মে মাসের আশেপাশেই তাকে সেখানে যেতে হবে এবং চীনের সঙ্গে বাণিজ্য নিয়ে আলোচনা করতে হবে। এখন যদি তিনি চীনের সামনে কথা বলার জন্য বসেন, তাহলে চীনের অবস্থান শক্ত আর ট্রাম্পের অবস্থান দুর্বল। তাই নিজের অবস্থান শক্ত করতে আমেরিকার ভারতের সমর্থন দরকার। আপনি যে গতি দেখছেন সার্জিও গৌরের, এই গতি আগামী কয়েকদিনে আরও বাড়তে দেখা যাবে, কারণ এখন ভারসাম্য তৈরির জন্য ভারতের প্রয়োজন আমেরিকার খুবই বেশি। যাই হোক, আপনার কি মনে হয় ভবিষ্যৎ কার হতে চলেছে? কমেন্ট করে নিজের মতামত অবশ্যই জানান। অন্যদিকে ভারত পরমাণু শক্তির ক্ষেত্রে এমন একটি বড় সাফল্য অর্জন করেছে যা এখন আন্তর্জাতিক স্তরে আলোচনার বিষয় হয়ে উঠেছে। তামিলনাড়ুর কালপাক্কামে ভারতীয় বিজ্ঞানীরা স্বদেশী প্রযুক্তিতে তৈরি প্রোটোটাইপ ফাস্ট ব্রিডার রিয়্যাক্টর সফলভাবে চালু করতে পেরেছেন। এই রিয়্যাক্টর শুধু ভারতের জন্যই নয়, বরং পুরো বিশ্বের কাছে একটি বড় বার্তা। ভারত এখন নিজস্ব প্রযুক্তির ওপর ভর করে বড় ধরনের পারমাণবিক সক্ষমতা তৈরি করতে পারছে। অনেক দেশ ইতিমধ্যেই এই সাফল্যের জন্য ভারতকে অভিনন্দন জানিয়েছে এবং এটাকে ভবিষ্যতের শক্তি ব্যবস্থার দিক থেকে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখছে। কিন্তু অন্যদিকে পাকিস্তানের প্রতিক্রিয়া একেবারেই আলাদা। তারা এই ঘটনাকে নিজেদের জন্য হুমকি হিসেবে দেখছে। পাকিস্তানের আর্মস কন্ট্রোল অ্যাডভাইজার জাহির কাজমি সোশ্যাল মিডিয়ায় নিজের উদ্বেগ প্রকাশ করে দাবি করেছেন, এই রিয়্যাক্টরের মাধ্যমে ভারত বিপুল পরিমাণে অস্ত্র গ্রেড প্লুটোনিয়াম তৈরি করতে পারবে। তার মতে, এই প্রযুক্তি ভারতের হাতে এমন ক্ষমতা তুলে দেবে যার মাধ্যমে প্রতি বছর শত শত পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব হবে। যদিও এই ধরনের দাবি নিয়ে অনেক বিশেষজ্ঞই প্রশ্ন তুলছেন, কারণ বাস্তবে এই রিয়্যাক্টরের মূল উদ্দেশ্য মারক নয়, বরং জ্বালানি উৎপাদন। ভারতের এই সাফল্যের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এর নৌ পরমাণু শক্তির সাথে সম্পর্ক। ভারতের আরিহান্ত ক্লাসের সাবমারিন, বিশেষ করে আইএনএস আরিঘাত, এখন পাকিস্তানের জন্য বড় চিন্তার কারণ হয়ে উঠেছে। এই ধরনের সাবমারিন সমুদ্রের গভীরে লুকিয়ে থেকে দূরপাল্লার মিসাইল ছুড়তে পারে। এতে থাকা K4 মিসাইল অনেক দূর পর্যন্ত আঘাত হানতে সক্ষম, যা ভারতের প্রতিরক্ষা শক্তিকে আরও শক্তিশালী করে তুলেছে। পাকিস্তান আশঙ্কা করছে এই ধরনের প্রযুক্তির বিরুদ্ধে তাদের কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা এখনও তৈরি হয়নি। তবে বাস্তব চিত্র একটু ভিন্ন। ভারতের এই পরমাণু কর্মসূচি মূলত দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণের জন্য তৈরি করা হয়েছে। ফাস্ট ব্রিডার রিয়্যাক্টরের সবচেয়ে বড় সুবিধা হল এটি শুধু বিদ্যুৎ উৎপাদন করে না, বরং ব্যবহৃত জ্বালানি থেকে আবার নতুন জ্বালানি তৈরি করতে পারে। ফলে একই সম্পদ থেকে অনেক বেশি শক্তি উৎপাদন সম্ভব হয়। এছাড়া এটি পারমাণবিক বর্জ্য কমাতেও সাহায্য করে, যা পরিবেশের জন্য একটি বড় সুবিধা। এই প্রকল্প পরিচালনা করছে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। দীর্ঘদিনের গবেষণা এবং পরিশ্রমের পর এই সাফল্য এসেছে। 2025 সালের অক্টোবর মাসে রিয়্যাক্টরে জ্বালানি ভরার কাজ শুরু হয়েছিল। তারপর ধাপে ধাপে বিভিন্ন পরীক্ষা চালিয়ে এটিকে সফলভাবে সক্রিয় করা হয়েছে। এর মাধ্যমে ভারত প্রমাণ করে দিয়েছে যে তারা শুধু প্রযুক্তি ব্যবহারই করছে না, বরং নিজেই নতুন প্রযুক্তি তৈরি করতে পারছে। ভারতের জন্য এই রিয়্যাক্টরের আরেকটি গুরুত্ব রয়েছে থোরিয়াম ভিত্তিক ভবিষ্যৎ পরিকল্পনার কারণে। ভারতের কাছে বিশ্বের অন্যতম বড় থোরিয়াম ভাণ্ডার রয়েছে। এই ফাস্ট ব্রিডার রিয়্যাক্টর সেই পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ ধাপ, যার মাধ্যমে ভবিষ্যতে ভারত থোরিয়াম ব্যবহার করে দীর্ঘমেয়াদে বিদ্যুৎ উৎপাদন করতে পারবে।
এর মানে হল ভারত ধীরে ধীরে বিদেশি জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নিজের সম্পদ দিয়েই শক্তির চাহিদা পূরণ করতে পারবে। বিশ্বের খুব কম দেশই এই ধরনের প্রযুক্তিতে এতটা এগিয়ে যেতে পেরেছে। ভারত এখন সেই অল্প কয়েকটি দেশের মধ্যে পড়ে যারা ফাস্ট ব্রিডার রিয়্যাক্টর তৈরি ও পরিচালনা করার সক্ষমতা অর্জন করেছে। যখন এই রিয়্যাক্টর পুরোপুরি বাণিজ্যিকভাবে চালু হবে, তখন ভারত রাশিয়ার পর দ্বিতীয় দেশ হিসেবে এই পর্যায়ে পৌঁছে যাবে। সব মিলিয়ে বলা যায়, ভারতের এই সাফল্য শুধু একটি প্রযুক্তিগত অর্জন নয়, বরং ভবিষ্যতের শক্তি নিরাপত্তার দিকে একটি বড় পদক্ষেপ। এটি দেশের অর্থনীতি, বিদ্যুৎ ব্যবস্থা এবং সামরিক শক্তিকে আরও মজবুত করবে। আর পাকিস্তানের যে উদ্বেগ দেখা যাচ্ছে, সেটি অনেকটাই তাদের নিজেদের নিরাপত্তাহীনতার প্রতিফলন হিসেবেই ধরা হচ্ছে। কারণ বাস্তবে এই প্রকল্পের মূল লক্ষ্য দেশের উন্নয়ন এবং দীর্ঘমেয়াদে শক্তির স্থিতিশীলতা নিশ্চিত করা। তবে এই প্রকল্পের মূল লক্ষ্য দেশের উন্নয়ন এবং দীর্ঘমেয়াদে শক্তির স্থিতিশীলতা নিশ্চিত করা।